নমস্কার, আমি মহুয়া দাশগুপ্ত এসে গেছি সময় আপডেটসের চ্যানেলে আপনাদের সকলকে মহিলা লেখকের গল্প শোনাতে। আজকে আমি এমন একজনের গল্প বলবো, পড়াশুনো করতে করতেই যার কথা আমি জানলাম। এর আগে কিন্তু আমি মোক্ষদায়িনী দেবীর কথা জানতে পারিনি। তো পড়তে পড়তেই দেখলাম যে মহিলাদের জন্য নির্দিষ্ট একটি পত্রিকা বেরোতো বঙ্গমহিলা নামে। সেই বঙ্গমহিলার সম্পাদক হতেন মহিলারাই। তো সেই বঙ্গমহিলার প্রথম সম্পাদক যিনি, তিনি মোক্ষদায়িনী দেবী। আজকের গল্প মোক্ষদায়িনী দেবীকে নিয়ে। মোক্ষদায়িনী দেবীর পরিবার ছিল উচ্চশিক্ষিত এবং 1847 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মা সরস্বতী দেবী। তার দাদা ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভারতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য। এবং উমেশচন্দ্র আর মোক্ষদায়িনী দুজনেই কিন্তু তার বাবা মার মুখ উজ্জ্বল করেছিলেন। 1847 সালে জন্ম হয়েছে যে মহিলার, তিনি যে লেখাপড়া শিখে নিজেকে প্রতিষ্ঠা দেবেন এবং তিনি একটি সংবাদপত্র, একটি সাময়িক পত্রের সম্পাদনা করবেন, তার সাথে সাথে লেখালেখিও করে যাবেন, তখনকার দিনে এটা কিন্তু বিরাট ব্যাপার। কারণ তখনই সেই সময় যখন ঠাকুরবাড়ির মেয়েদেরও পালকি শুদ্ধ গঙ্গার জলে ডুবিয়ে নিয়ে আসা হতো। তো সেই দিক থেকে মোক্ষদায়িনী দেবী খুব উল্লেখযোগ্য একটি ভূমিকা পালন করেছিলেন এবং বলা যেতে পারে তিনি মেয়েদের লেখাপড়া শেখা বা মেয়েদের লেখালেখির জগতে আসার একজন অন্যতম পথিকৃৎ ছিলেন। সেই কারণেই মোক্ষদায়িনী দেবীর কথা আমাদের সশ্রদ্ধ চিত্তে মনে রাখতে হবে। মোক্ষদায়িনী দেবী যখন বঙ্গ মহিলা পত্রিকাটি প্রকাশনা করছেন, এপ্রিল মাসে মোক্ষদায়িনী দেবী প্রকাশিত পত্রিকার সম্পাদক, এবং তিনি তখন বলছেন যে এই পত্রিকাটি কোনো না কোনো সময় মেয়েদের লেখালেখির মুখপাত্র হবে। আর বঙ্গ মহিলা পত্রিকাতে মেয়েদের সমস্যা নিয়েই লেখা হতো, তাদের ভাবজগৎ, তাদের সমস্যার সমাধান। সেই সময় দাঁড়িয়ে এতটা আধুনিক পত্রিকা সম্পাদনা করার মতো দক্ষতা তার ছিল। তো সেই দক্ষতাকে সত্যি কুর্নিশ জানাতে হয়। 1882 খ্রিস্টাব্দে তাঁর কাব্যগ্রন্থ বনপ্রসূন প্রকাশিত হয়। তো সেই পদ্য সংকলন যখন পাঠক সমাজে যায়, তখন সকলে অবাক হয়ে দেখেন যে একজন মহিলা, তিনি কেমন করে অত্যন্ত দক্ষ হাতে পয়ার ত্রিপদী ছন্দে কবিতাগুলি লিখে ফেলেছিলেন। তো এছাড়াও সফল স্বপ্ন এবং একটি জীবনী গ্রন্থ তার প্রকাশিত হয়েছিল। তার সঙ্গে সঙ্গে সমাজ সংস্কারমূলক কাজ, টুকটাক পত্রিকায় লেখালেখি, নিজের সংসার সামলানো এবং মেয়েদের জন্য একটি উদাহরণ হয়ে ওঠা, এই কাজ কিন্তু মোক্ষদায়িনী দেবী করে গিয়েছিলেন। তখনকার দিনে মোক্ষদায়িনী দেবী যখন লিখছেন, তখন তাকে প্রশংসা করার জন্য পুরুষ সমাজ আর কি একটি ঘুরিয়ে কিছু বক্রোক্তির সহায়তা নিলেন এবং সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকায় নাকি মোক্ষদায়িনীর প্রশংসা করছেন। প্রশংসাটা কীরকম একটু পড়ে নিই, একটু শুনে নিই। তিনি লিখছেন যে মুখোপাধ্যায় মহাশয়ের কবিতাগুলি পড়িয়া আমরা মুক্তকণ্ঠে বলিতে পারি যে তিনি ক্ষমতাশালিনী বটে। স্ত্রীলোকের কবিতার বেশি প্রশংসা করিতে আমরা ভয় পাই, পাছে উৎসাহ দিলে গৃহিণীর দল গৃহকর্ম ছাড়িয়া সকলেই কাগজ কলম লইয়া বসেন, তাহা হইলে গরিব পুরুষের দল এক মুঠো অন্ন পাইবে না। অতএব মোক্ষদায়িনী মুখোপাধ্যায় আমাদের মার্জনা করিবেন, আমরা একটু কম করিয়া প্রশংসা করিব। আপাতভাবে এটিকে একটি রসালাপ আমরা ভাবতেই পারি, কিন্তু যে সময় সংবাদ প্রভাকরে ঈশ্বরগুপ্ত মেয়েদের এবি শেখে বিবি শেখার প্রতি কটাক্ষ করছেন, সেই সময় সন্দীপচন্দ্রের মন্তব্যটি একালে দাঁড়িয়ে পাঠক হিসেবে আমি খুব একটা সমর্থন করতে পারছি না। কারণ মোক্ষদায়িনী যে সময় লিখছেন, তাকে একদম অকুণ্ঠভাবেই প্রশংসা করা উচিত ছিল। আসলে মুশকিলটা কি জানেন তো, মহিলা লেখকদের সহলেখক ভাবার প্রবৃত্তি এখনও অনেকটাই কম। তো মহিলাদের মেধার প্রতি ভরসা রাখার প্রবণতা যুগে যুগে যে খুব একটা বেড়েছে, সে কথা আমি বলতে পারি না। তো সমালোচনার শীর্ষে থাকা মহিলা লেখকরা এবং যেখানেই মেয়েরা কাজ করছেন, সেইখানে দাঁড়িয়েই তাদের একটি জিনিসের সাথে মোকাবিলা করতে হয় সমাজের সাথে সাথে, সেটা হলো পুরুষের ঈর্ষা। অকপটভাবে আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। তো আমরা আছি মোক্ষদায়িনীর কথায়, এবং মোক্ষদায়িনীর সম্পর্কে আমরা জানতে জানতে ভাবছি যে সেই সময় দাঁড়িয়ে একটি মেয়েকে শুধু ভালো লিখলেই চলতো না,
পুরুষের মনোরঞ্জন করার জন্য তাকে সুগৃহিণী হয়ে ওঠাও তার পক্ষে একটা ম্যান্ডেটরি বিষয় ছিল। তো এইখানেই খুব আশ্চর্যজনক একটি ভাব বদল হয় আমাদের মনে। সুগৃহিণী হয়ে ওঠা যে খারাপ সে কথা বলছি না, বরং মোক্ষদায়িনীর মনের মধ্যেও সেই পুরুষতান্ত্রিক সমাজ ভর করেছিল। মোক্ষদায়িনী নিজেও বঙ্গমহিলা পত্রিকার পাতায় লিখেছিলেন যে বিদেশিনীদের স্বাধীনতা তারা চান না, কারণ তাদের কাছে বিদেশিনীদের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা। সেখানে স্বাধীনতার সাথে ভারতীয় মহিলারা মিলিয়ে দেবেন নম্রতা। সেই নম্রতার মিশেলে, নম্রতা ও স্বাধীনতার মিশেলে তারা একটি নতুন নিদর্শন তৈরি করতে চান। তো সেই ঘুরে ফিরে সীতা সাবিত্রীর কনসেপ্টটা কিন্তু ভারতীয় মহিলাদের মনের মধ্যে বারবার আসা যাওয়া করছে, এবং তার মূলে যে, তার অন্তরালে যে একটি কঠিন কঠোর পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে এ কথা অস্বীকার করার জো নেই। মোক্ষদায়িনীর পরিবার ছিল উচ্চশিক্ষিত, এবং সেই সময় মেয়েদের সম্পাদনার সাথে সাথে একটি পত্রিকা চালানোর কাজ, এটা খুব একটা ছোটোখাটো ব্যাপার ছিল না, বিরাট ব্যাপার ছিল। কারণ প্রথমত চিকের আড়াল থেকে আসা, অজ্ঞানতার অন্ধকার থেকে বেরিয়ে আসা এবং নিজের ভাব প্রকাশ করা, নিজের মনের কথা বলা, আর সেই সঙ্গে অনেক অনেক মেয়েকে সুযোগ করে দেওয়া একটি পত্রিকার মাধ্যমে নিজের মনের কথা বলার জন্য। প্রিয়নাথ সেনের মতো মানুষও কিন্তু সেই সময় যখন মোক্ষদায়িনীর মতো মহিলারা যারা লিখছেন তাদেরকে উদার কণ্ঠে প্রশংসা করবেন বা তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেসব না করে বেশ একটা প্রতিযোগিতামূলক মনোভাব তাদের মধ্যে তৈরি হচ্ছিল। প্রতিযোগিতামূলক মনোভাবের সাথে সাথে বলতে পারি একটা আশঙ্কা তৈরি হচ্ছিল, যে আশঙ্কার বশবর্তী হয়ে তারা অনেক সময় লিখেছিলেন যে মেয়েদের কাঁচা ভাষা, অপরিণত ভাব, ভাষার অসংযম, কবিতার মধ্যে কোনো সুস্থ সুন্দর বিকাশ তিনি খুঁজে পাননি। আসলে দেখুন, সত্যি কথা বলতে কি, মোক্ষদায়িনী দেবীর সামনে তো কোনো উদাহরণ ছিল না, বা তাকে একাই উদাহরণ হয়ে উঠতে হয়েছিল। তো তার ফলে হয়তো ভাষার ক্ষেত্রে বা ভাবনার ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্য বা কিছুটা অপরিণত ভাব ছিল, কিন্তু সেই সময় দাঁড়িয়ে তিনি যে নিজেকে প্রমাণ করছেন বা তিনি যে নিজের একটা জায়গা করে নিচ্ছেন, এটা একটা বিরাট ব্যাপার। কারণ মনের আকাশে উড়াল ডানা মেলে দিচ্ছিলেন তিনি। প্রসিতভর্তিকা এবং মিলন সাগর, এই দুটি কবিতা পড়লে মোক্ষদায়িনী দেবীর যে প্রচণ্ড একটা সংগঠনশীল মনোভাব, তার সঙ্গে সঙ্গে রোম্যান্টিক সত্তারও পরিচয় পাওয়া যায়। এবং ওখানে তিনি লিখছেন, গৃহলক্ষ্মী পূর্ণ শশী, কখনো বা হও দাসী, প্রকৃত বন্ধু প্রেয়সী, হও হে তুমি আমার, পরামর্শে মন্ত্রী তুমি, জীবনের আধার। তো সেখানে ওই সমগ্রা হয়ে ওঠার যে শ্লোক, সেই সংস্কৃত শ্লোকের একটি ভাবানুবাদ আমরা লক্ষ্য করতে পারছি। অনেক বছর পরে চিত্রাঙ্গদা চরিত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বলাবেন যে যদি পার্শ্বে রাখো মোরে, এই ইচ্ছেটুকু নিয়ে তখনকার দিন থেকে বা আরও আগের দিনকার এবং পরবর্তীকালের অনেক অনেক মহিলা কিন্তু লক্ষ যোজন পথ চলেছে এবং পথ চলে যাচ্ছেন, কিন্তু সেই পাশে রাখার ইচ্ছেটা কতটা পুরুষতান্ত্রিক সমাজের রয়েছে সেই নিয়ে কিন্তু আজও আমাদের সংশয় রয়েছে। কারণ আজও একজন মেয়ে যখন কলম ধরছেন বা কোনো সৃজনশীল কাজ করছেন, তখন কিন্তু এটা আশা করেই নেওয়া হয় যে তাকে বাড়ির সবটা সামলেই এই কাজ করতে হবে। সেখানে একজন পুরুষ লেখক অনেক আগে থেকে বা এখনও পর্যন্ত তার ক্ষেত্রে সেই ব্যাপারটা ম্যান্ডেটরি হয়ে ওঠে না, আবশ্যিক হয়ে ওঠে না। এটা কিন্তু আমাদের ভাবতে হবে এখনকার দিনে দাঁড়িয়েও। তো এই যে সাহিত্যিক এবং সম্পাদক হিসেবে মোক্ষদায়িনীর কাজ, এবং যে সময় মেয়েরা শিক্ষিতা হলে বৈধব্য নিশ্চিত ছিল, সেই সময় দাঁড়িয়ে পত্রিকা সম্পাদনা এবং মনের কথা অকপটভাবে বলা ভালো যে জ্ঞান বৃক্ষের ফল আস্বাদন, সেই জন্য মোক্ষদায়িনীর প্রতি আমাদের শ্রদ্ধা রইল। এবং মোক্ষদায়িনী দেবীর কবিতাগুলি খুঁজে পাওয়া যায় বঙ্গমহিলার পাতায় পাতায়। তো আমার মনে হয় যে আমরা একটু লেখাপত্রগুলো পড়া শুরু করি এবং সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত মেয়েরা প্রচারের আড়ালে নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়ে যাচ্ছিলেন, তাদের সম্পর্কে একটু জানি, তাদের প্রতি শ্রদ্ধায় নত হই, তবেই আমাদের সরস্বতী লীলাকমল বিভাগের উদ্দেশ্য সফল হবে। আর মোক্ষদায়িনীর স্বামী ছিলেন শশীকুমার মুখোপাধ্যায়, তার উৎসাহ ছিল
তার স্ত্রীর লেখাপড়ার ক্ষেত্রে এনলাইটেন্ড পার্টনারও তিনি পেয়েছিলেন। এবং প্রথম না যখন ওই বঙ্গমহিলার সম্পাদনা করেন তিনি, তখন তিনি খিদিরপুর নিবাসিনী জনৈক মহিলা সম্পাদনা নিজের নামটা প্রকাশ করেননি। তারপরে ধীরে ধীরে তার লেখা যখন গুণী সমাজে সমাদৃত হতে থাকে তখন তিনি আত্মপ্রকাশ করেন। তো সেই প্রকাশের আলোয় আজ আমরা আলোকিত, যারা লেখালেখি করছি, যারা পড়াশুনো করছি। মোক্ষদায়িনীর প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা। আর কি, সময় আপডেটসের পাতায় চোখ রাখুন। সরস্বতীর লীলা কমলে আমাদের লেখা এবং বলা চলছে। আপনাদের মতামত আমরা প্রার্থনা করছি, যেমন করে আপনারা উৎসাহ দিয়ে চলেছেন তেমনভাবেই উৎসাহ দিন। আর চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন। আবার ফিরে আসবো মহুয়ার কথকতা নিয়ে অন্য কোনো দিন, অন্য কোনোখানে।